সেটা হলো যে সরকার 7 দিনের একটা সময়সীমা বেঁধে দিয়েছেন। আজকে হলো সেই 6ষ্ঠ দিন, আজকে পার হয়ে গেল, আগামীকালকে সেই 7ম দিন। কালকে সমাধান না হলে হবে না। এখন এর মধ্যে কি হয়েছে, এর মধ্যে বৃহস্পতিবার কিন্তু জামায়াতের নায়েবে আমির উনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছিলেন যে মিটিংয়ে বসা যায় কিনা। আজকে তার জবাব মির্জা ফখরুল না, ঠিক তার স্থায়ী কমিটির একজন সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব একটা অনুষ্ঠানে দিয়েছেন, দিয়ে উনি বলেছেন, ডক্টর ইউনূসকে লক্ষ্য করে বলেছেন যে আপনি ডাকলে আমরা যাব, কিন্তু আপনি দায়িত্বটা আরেকটা দলকে দিচ্ছেন কেন। এবং আজকে সালাউদ্দিন সাহেবের কথা, শব্দ উচ্চারণ যেগুলো মানে ইয়েকে ডক্টর ইউনূসকে লক্ষ্য করে হয়েছে, এগুলো ডক্টর ইউনূসের একটু খেয়াল করা উচিত যে আমাকে ওনারা কীভাবে এখন মূল্যায়ন করছেন। এবং সালাউদ্দিন সাহেব স্পষ্ট করে বলেছেন যে আপনারা যে 7 দিনের সময়সীমা দিলেন, এই সময়সীমা দেওয়ার কোনো এখতিয়ারই আপনার নাই। এবং আপনাকে মনে রাখতে হবে আপনারা একটা অনির্বাচিত সরকার, এই কথাগুলো কিন্তু সালাউদ্দিন সাহেব উচ্চারণ করেছেন। আপনার সে এখতিয়ার নাই, এবং তারও চেয়ে বড় কথা হলো আপনার সে সামর্থ্য নেই, শক্তিও নাই। তো এই যে কথাগুলো সালাউদ্দিন সাহেব বলেছেন ডক্টর ইউনূসকে লক্ষ্য করে, এই বিষয়গুলো কিন্তু ডক্টর ইউনূস আসলে অর্জন করেছেন বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। উনি এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করেছেন যে পলিটিক্যাল পার্টিগুলো এভাবে রিয়েক্ট করতে বাধ্য হচ্ছে। ওনারা একটা মিটিংয়ে বসেছিলেন, ওনারা উপদেষ্টা মণ্ডলী মিলে বসে তারা সিদ্ধান্ত দিয়েছেন আপনারা 7 দিনের মধ্যে সমাধান করেন। আমার প্রথম প্রশ্ন যে এই যে ঝামেলাটা বেঁধেছে, ঝামেলাটা কী দিয়ে পাচ্ছে বলেন তো? ঝামেলাটা পাচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়নটা কীভাবে হবে, তার প্রস্তাবটা কী হবে এবং গণভোটটা কবে হবে। মূলত মোটা দাগে এই 2টা পয়েন্ট। এটা নিয়ে ঝামেলাটা কে পাকাইছে? ঝামেলা পাকাইছে হলো ঐক্যমত্য কমিশন। ঐক্যমত্য কমিশনের প্রধান 2 ব্যক্তি ডক্টর আলী রিয়াজ এবং মনির হায়দার এই ঝামেলাটা পাকাই দেওয়া ফুরুত করে ওরা চলে গেছে। তো ওনারা তো ফুরুত, তাহলে এখন এটা দায় দায়িত্বটা কার উপরে আসবে? ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান কে? ডক্টর ইউনূস। আলী রিয়াজ তো ভাইস চেয়ারম্যান ছিল, তো ডক্টর ইউনূস হলো এটা চেয়ারম্যান। তাহলে ডক্টর ইউনূস তো এখানে আসেন, তাহলে ঝামেলা পাকাইছেন কে? ডক্টর ইউনূস পাকাইছেন। কারণ ডক্টর ইউনূস ঝামেলা পাকাইয়া এখন সে পলিটিক্যাল পার্টিগুলিকে বলে আপনারা সমাধান করেন এবং 7 দিনের মধ্যে করেন। তো প্রবলেম পাকে মানে সুতাগুলি আওলা বাজাচ্ছেন আপনি, আপনি আমারও বলতেছেন এটা আপনি গুছান। আমি কেমন গুছাবো? এটা তো আমি পাকাই নাই। যে জিনিসটা তারা সিগনেচার করলো 17 তারিখে, তারা তো 17 তারিখ 18 তারিখ বোধ হয়, এই যে আপনার ইয়েতে জাতীয় সংসদের সামনে যেটা সংগ্রহ, যেটা তারা সিগনেচার করলো, সালাউদ্দিন সাহেব স্পষ্ট বলতেছে আমরা যা সিগনেচার করছি এখানে এটা নাই। এবং এটা প্রতারণা বলছেন উনি, অ্যাপ্রোপ্রিয়েট শব্দ ইউজ করে। শব্দটা মারাত্মক, শব্দটা গুরুত্বপূর্ণ, মানে অনেক গুরুত্ব বহন করে। কিন্তু এই যে অভিযোগটা প্রতারণা করেছেন, এটা তো ওনাদের জন্য প্রাপ্য শব্দ, ওনারা তাই করছেন। চুক্তি হয়েছে একটা, কয়ের আর একটা, কেন করলেন? জবাব কাকে জিজ্ঞেস করবেন? সে তো ফুরুত পারছে, এখন আপনি কাকে জিজ্ঞেস করবেন? জবাবদার কেউ নাই। এই জিনিসটাই শুরু থেকেই আমরা বলতেছিলাম, আমি অন্তত বলতেছিলাম যে বিদেশিদের এই কাজ করেন না, এবং উনি তাই করাচ্ছেন। ডক্টর ইউনূসের মানে স্টাইল এইটা, সমস্ত বিদেশি লোকজনকে নিয়ে আসতেছে, আইনে বসাচ্ছে এবং তারা এসে ভজগোটা পাকাচ্ছে। এটা কেবল রাজনীতির ক্ষেত্রে না, কিন্তু প্রত্যেকটা সেক্টরে। এই যে মেট্রো রেলে একটা বানাইছে এমডি, অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছে, আইনে বসাইছে, দায়িত্ব নেওয়ার পর 2 অ্যাক্সিডেন্ট হয়েছে। সে তো কোনো মেনটেন্যান্সে কোনো ব্যয় করে না, তো মেনটেন্যান্স থাকলে হবে, যে কোনো অন্য প্রসঙ্গ, ওই প্রসঙ্গে বলি না। কিন্তু এখন এখানে কিন্তু একই জিনিস, মানে ওনারা আসলে আওলা লাগাইয়া রাখতে চান। কেন রাখতে চান জানি না। আমি একটা কথা বারবার বলেছি, আগেও বলতাম যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় স্ট্রেংথ ছিল বিএনপি। এই জিনিসটা অন্তর্বর্তী সরকারও বুঝে না, বিএনপিও বুঝে না। এটা আমি আগে বলতাম আর কি। তো এখন আমার মনে হচ্ছে বিএনপি অল্প অল্প করে বুঝতেছে, এবং এই জন্য বিএনপি কিন্তু ধীরে ধীরে মানে অন্তর্বর্তী সরকারকে আগের সেই সাপোর্টটা এখন তারা কিন্তু দিচ্ছে না, বুঝে না? ওই যে সীমা নির্ধারণ করে দিছে, সমর্থনের একটা সীমা। আজকে যদি বিএনপি অল আউট বলে তা আমি আপনার সঙ্গে নাই, এই সরকার তো 10 দিন টিকবে না, 10 দিন টিকবে না এই গভর্নমেন্ট। কারণ বিএনপির যে কোনো কারণে হোক, এই যে পুরোনো একটা প্রবাদ আছে না
যে মেরেছিস কলসির কারা, তাই বলে কি প্রেম দিব না? কারণ ওই বিএনপির ওই চরিত্র আর কি, যা বলেন বলেন, অপমান করেছেন করেন, আমরা আছি, আপনাকে একতরফা ভালোবেসেই যাব। এখন দেখেন ভালোবাসা ফল কোন পর্যন্ত যায়। কিন্তু সবগুলো রাজনৈতিক দলের তো আসলে যেই সবগুলি দল তো দুইটা, সবগুলি কই, বাকি দল নাই। প্রথমে ছিল একটা ত্রিভুজ প্রেম, বুঝছেন? ত্রিভুজ প্রেম কিভাবে? প্রেমে এক কোনায় হলো বিএনপি, জামাত আর অন্তর্বর্তী সরকার। এই ত্রিভুজ প্রেম, এখন ত্রিভুজ প্রেমে যত মুভি হয়েছে সব কিন্তু বিয়োগান্তক, ওটার কিন্তু কোনো মধুর সমাপন নাই। এই ত্রিভুজ প্রেম এখন ত্রিমুখী সংঘর্ষে হয়েছে, রূপান্তরিত হয়ে গেছে। এই ত্রিভুজ প্রেমে কোনো মধুর সমাপন নাই। এখন জামাত যে সমস্ত হুঙ্কার দেয়, আঙুল বাঁকা করে ঘি তুলবো, তারপরে 11 তারিখের পর দেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে, মানে এইগুলি প্রত্যেকেই বক্তব্য, কিন্তু এই বক্তব্যগুলো ভালো না তো। আঙুল বাঁকা করে ঘি তুলবো, আবার বলে ঘি আমাদের লাগবেই। ভাই ঘিটা কি? আর আঙুল বাঁকা করলে যে আপনি ঘি তুলবেন, শুনেন, বোতলের মধ্যে আঙুল ঢুকে যদি বাঁকা করেন, আঙুল কিন্তু আটকে যাবো, আঙুল কিন্তু বেরোবে না। ঠিকই খেয়াল করছে? তার কি কয় না কয় বুঝি না ভাই কিছু। ওনারা বলে, এই তাহের সাহেব আরেকবার বললো যে কার কার নাকি তার কাছে ফোন কল আছে, ফোন রেকর্ড আছে। কি ফোন রেকর্ড সেটা কেমনি ওনার কাছে গেল? ওনারাও ওনাদের মধ্যে একটু নিয়ন্ত্রণহীনতা আমি টের পাচ্ছি আর কি। এটা ভালো না, জনগণ এগুলো না হাসি তামসা করে, এগুলো ওনাদের বোঝা উচিত, একটু থামানো উচিত। জামাতের উচিত হবে তাহের সাহেবের আগামী কয়েকদিন মুখ বন্ধ রাখতে বলা। এই লোক কিন্তু জামাতকে ডুবাবে, আর তাহের গভর্নমেন্টকে ডুবাবে শফিকুল আলম। আসতে চাচ্ছি, এই যে দুটি ভিন্ন মতামত আমরা দেখতে পাচ্ছি, এবং শুধু আজকে না, আমরা বিগত কয়েক মাস ধরে আলোচনা যে বিষয়টি দেখতে পাচ্ছি, রাজপথে একরকম, ঐক্যমত্য কমিশনের বৈঠকের পরে সাংবাদিকদের সামনে একরকম, এবং আপনি জনাব তাহের যে তার বক্তব্যগুলো এর আগে তুলে ধরেছেন, এই সংশয় থেকে উত্তরণের উপায় কি? কেন এই সংশয়? এবং হেফাজতুল ইসলামও কিছুক্ষণ আগে যে হেফাজতুল ইসলামের আমির উনি যে মন্তব্যটি করেছেন, এইগুলো আসলে কি জানান দিচ্ছে? দেখেন, এগুলো যার যার অবস্থানকে তারা ক্লিয়ার করছে। যখনই মনে করেন নির্বাচন যত সামনে আসবে, সবই তো তাদের স্বার্থের ব্যাপার, তাই না? ধরেন গত বছরের আপনার যে অগাস্ট মাস, তখন যে বাস্তবতা ছিল, তখন কিন্তু সবাই এক ধরনের মানে শেখ হাসিনাকে সরাতে হবে, শেখ হাসিনাকে সরানো গেল এবং যাওয়ার পর আমাদের আনন্দ, এগুলি নিয়ে তারা ছিল। কিন্তু এখন কিন্তু তা নেই। এখন হলো জিনিসটা এরকম যে আমরা এখন ক্ষমতায় যাব। এখন কে ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পদ্ধতিটা কি? যে আমি কত ভালো এটা বলবে, আর ও কত খারাপ এটা বলবে। এখন এই দুটার বড় একটা কম্পিটিশন শুরু হবে, একে অপরকে ডিফেম করবে এবং নিজে কত ভালো সেটাকে সেটা প্রকাশ করার চেষ্টা করবে। এবং এর মধ্যে হেফাজতে ইসলাম তাদেরও একটা আদর্শিক ব্যাপার জায়গা আছে। ওনারা মনে করেন ওনারা ইসলামের হেফাজত করতেছেন, নাম শুনে তো বোঝা যাচ্ছে। তো ওনারা জামাতের যে জামাত ইসলাম যে জীবনযাপন করে, তাদের যে আদর্শ, এটাকে তারা পছন্দ করেন না। দেখেন বাংলাদেশে আসলে মানে ইসলাম নামধারী দল কতগুলো? অনেকগুলো বিভিন্ন। এদের যে এই যে 8 দলীয় জোট আছে, এর মধ্যে একটা ছাড়া বাকি সবগুলি নামের সঙ্গে ইসলাম আছে। হ্যাঁ, জাতীয় গণতান্ত্রিক পার্টি, হ্যাঁ, ওই একটা বাদে আর বাদ বাকি সবগুলি ইসলাম। তাহলে ইসলামী তো সবাই তো আদর্শ ইসলামী শাসনতন্ত্র কায়েম করা, অথবা সবারই হলো ইসলাম যেভাবে বলছে সেরকম একটা রাষ্ট্র কায়েম করা, এই তো সবার লক্ষ্য। এতগুলি দল কেন? ইসলাম কি এতগুলি? ইসলাম তো একটা ইসলাম না? কোরআনে কি বলা হচ্ছে যে কোরআনের একটা অক্ষরও কিন্তু চেঞ্জ হয় নাই। কোরআন এমন একটা গ্রন্থ যার একটা অক্ষর শুরুতে যা ছিল এখনো তাই আছে, অবিকৃত অবস্থায় হুবহু ওইটাই আছে। তাহলে কোরআন যদি চেঞ্জ না হয়, তো ইসলামের শাসন ব্যবস্থা কায়েমের জন্য এত মতভেদ কেন? তার মানে এখানে ঝামেলা আছে। কোনটায় ঝামেলা আমি জানি না, হয়তো সবগুলি ঝামেলা, অথবা একটা বাদে বাদ বাকি সব ঝামেলা। মানে সত্য হলো তো একটা, 7টা তো সত্য হয় না, সত্য একটা। তো এখন আবার এর মধ্যে হেফাজত ইসলাম বলতেছে যে ওই ইসলাম না। হেফাজত ইসলামের বক্তব্যটা আমার পছন্দ হয় নাই। উনি যেটা বলতেছেন যে আমরা মদিনার ইসলাম, আর ওইটা হলো গিয়ে মওদুদের ইসলাম। বা ইসলাম একটা রে ভাই, ইসলামের আবার আগে আবার মদিনা মওদুদি এগুলি যোগ করতে পারেন না, ওটাও পারেন না। আপনি ইসলাম একটা। তো এই যে বিরোধগুলো, এই বিরোধগুলো কিন্তু মারাত্মক। যেমন ধরেন আমি সমাজতন্ত্রী বললাম, যে আমি সোশ্যালিস্ট বললাম, উনিও বললো সোশ্যালিস্ট, বলতেই পারে। এখন আমার এবং ওনার সোশ্যালিজম যদি না মিলে, যদি ওনার সোশ্যালিজমটা যদি প্রকৃত সোশ্যালিজম হয়, আমারটা যদি একটু ঘাটতি থাকে, তাহলে কিন্তু আমার কোনো চরম শাস্তি হবে না, আমি কিন্তু দোজখে যাবো না।
কিন্তু ইসলামের ক্ষেত্রে যারা নাকি মনে করেন একটু বিকৃত করছে, একটু চেঞ্জ করছে, তারা কিন্তু সরাসরি দোজকবাসী। খেয়াল করেন, এখন আমি যদি হেফাজতের কথা বিশ্বাস করি তাহলে তো জামাত দোজকবাসী। আমি একজন ইমামকে, মানে একজন ফেসবুকে তো আজকাল অনেকের টি শুনি, তো এই ওয়াজ টোয়াজ শুনি, একজন আলেম উনি বলতেছেন আরেকজন আলেমের নাম ধরা যে ও তো কাফের। দুইজন আলেমই কিন্তু ফেসবুকে ব্যাপক জনপ্রিয়, আমাদের ঢাকারই দুইজনই ব্যাপক জনপ্রিয়। মানে আমাদের যারা নাকি ওয়াজ টোয়াজ করে এখন ঢাকায়, তাদের মধ্যে যদি শীর্ষস্থান ধরি তাহলে প্রথম 4-5 জনের মধ্যে এই দুইজনই আছে। তার মধ্যে একজন বলতেছে ও হলো কাফের, মাঝখানে কোনো ফাঁক রাখেনি, কিন্তু সরাসরি কাফেরে চলে গেছে। তাহলে যদি ওনার কথা সত্য হয় তাহলে যাকে কাফের বলতেছে তার যারা অনুসারী তাদের কি দুরবস্থা, তাদের কি ভবিষ্যৎ? আবার যদি ওটা মিথ্যা হয়ে থাকে তাহলে ওনার যারা মানে আপনার অনুসারী তাদের পরকালে কি হবে? তো এটা কিন্তু একটা রিস্কি ব্যাপার, তো আমরা তো বিভ্রান্ত।